সন্ধ্যা সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের নির্বাচন ১৪ এপ্রিলের আগেই জানালো নির্বাচন কমিশন। ইরানে আবারও সরকার বিরোধী বিক্ষোভ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এবারে বিস্তারিত। বগুড়া ৬ উপনির্বাচন, শেরপুর ৩ আসনের পুনর্নির্বাচন ১৪ এপ্রিলের আগেই হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে তা সংসদে ঠিক হওয়ার পর সিটি কর্পোরেশন নির্বাচনের সিদ্ধান্ত নেবে ইসি। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসনটি ছেড়ে দিলে তা শূন্য হয়। অন্যদিকে গত ৩ ফেব্রুয়ারি শেরপুর ৩ আসনে একজন বৈধ প্রার্থীর মৃত্যু হলে আইন অনুযায়ী ওই আসনে নির্বাচন স্থগিত করে ইসি। রবিবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, বৈশাখের উৎসবের আমেজ শুরু হওয়ার আগেই এই ভোট গ্রহণ শেষ করতে চায় কমিশন। উপনির্বাচনে থাকবে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ। আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার, কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয়, এর আগেই করার জন্য আমরা চেষ্টা করতেছি। তিনি জানান, বিগত অন্তর্বর্তী সরকার স্থানীয় নির্বাচন আগের মতো নির্দলীয়ভাবে সম্পন্ন করার আইন করেছে। সেটি আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশ হচ্ছে কিনা কিংবা কোনো পরিবর্তন আসছে কিনা তার উপর ভিত্তি করে সিটি কর্পোরেশন নির্বাচনের উদ্যোগ নেবে ইসি। পার্লামেন্ট বসবে, পার্লামেন্ট বসার পর এই বিল যদি বা এই অর্ডিন্যান্স যদি রেটিফাই হয়, এটা রেটিফিকেশনের বিষয় আছে, তাহলে সেটা ওইভাবে হবে। আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায় তাহলে একরকম। উই আর ওয়েটিং ফর পার্লামেন্ট সেশন। এছাড়া আইন অনুযায়ী শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট করা হবে এবং শিগগিরই তফসিল দেওয়া হবে বলেও জানান তিনি। ভোট অলরেডি শুরুই হয়ে গেছে, কারণ এটা মূলত যারা সংসদের প্রতিনিধিত্বকারী দল তাদেরই নির্বাচন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। মূলত ধরে ২৪-এর গণ অভ্যুত্থানে যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে মামলার আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ ১১ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে ২ জন সাক্ষ্য দিয়েছেন। রাজধানীর যাত্রাবাড়িতে রাজপথে পুলিশের গুলিতে থেমে যায় ইমাম হোসেন তাইমের জীবন। ২৪-এর গণ অভ্যুত্থান চলাকালে ২০ জুলাই ঘটে মর্মান্তিক এই ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর ভিডিও। তাইম হত্যাকাণ্ডের দায়ে বিচারের মুখোমুখি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ১১ পুলিশ সদস্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ রবিবার তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। আগামী ২৯ মার্চ শুরু হবে মামলাটির সাক্ষ্য গ্রহণ। আমরা দেখতে পেয়েছি যে ইমাম হোসেন তাইমকে তার বন্ধু পেছন থেকে জাপটে ধরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একজন পুলিশ কর্মকর্তা তাইমের খুব কাছে এসে বন্দুক টার্গেট করে তাকে বারবার গুলি করছে। সেই মামলার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল ১১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এদিকে মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন ২ জনের সাক্ষ্য নেওয়া হয়। গণ অভ্যুত্থানে আহত ইমরান হোসেন এবং শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। মোহাম্মদ ইমরান হোসেন তিনি ১৯ জুলাই গণ অভ্যুত্থান চলাকালে মিরপুর ১০ নম্বরে আওয়ামী লীগের এবং পুলিশের গুলিতে তার ডান পা হারিয়েছেন। আরেকজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, ওনার নাম মোহাম্মদ কামাল হাওলাদার। তিনি ঢাকাতে কাজ করেন প্রায় ৪০ বছরের উপরে। তিনি স্থানীয় আওয়ামী লীগের সকলকেই চেনেন, যেহেতু ৪০ বছর উনি মিরপুর ১০ নম্বরেই থাকেন। তিনি বলেছেন যে সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সরাসরি অস্ত্র হাতে নিয়ে ছাত্র জনতার উপরে গুলি করেছে। কার হাতে কী অস্ত্র ছিল উনি সেটাও বর্ণনা করেছেন ট্রাইব্যুনালে।
সাক্ষীদের দেওয়া তথ্যের সাথে আসামিদের কোনো সম্পৃক্ততা নেই দাবি করেন আসামিপক্ষের আইনজীবী। অনলাইনে বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছে যে কারফিউ যেটা ডিক্লেয়ার করা হয়েছিল, এই কারফিউ ডিক্লেয়ার করার সাথে জনাব সালমান এফ রহমান এবং জনাব আনিসুল হক ওনাদের পরামর্শ ছিল তৎকালীন সরকার প্রধানের কাছে। তো আমরা তাদেরকে জেরা করেছি যে যেহেতু ওনাদের কোনো পার্সোনাল নলেজ নাই এবং কোথায় কোন অনলাইন মাধ্যমে ওনারা কখন জানতে পেরেছে সেটাও সুনির্দিষ্টভাবে বলে নাই, তো এ ধরনের তথ্যের ভিত্তিতে আসলে ওনারা যে সাক্ষ্য দিয়েছেন সেটা সঠিকভাবে সাক্ষ্য দেন নাই এবং এই কারণে আমাদের আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনাটা সঠিক নয়। এছাড়া কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর পক্ষে সাফাই সাক্ষীর সাক্ষ্য নিয়েছে ট্রাইব্যুনাল। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় বাসায় কাজ করতে এসে কৌশলে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে গৃহকর্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক গৃহকর্মী সহ 2 জনকে গ্রেফতার করেছে বিপিআই। গ্রেফতারকৃতরা হলেন গৃহকর্মী বিলকিস বেগম ও চোরাই স্বর্ণ ক্রয়কারী জুয়েলারি দোকান মালিক রবিউল আউয়াল। রোববার সকালে রাজধানীর আগারগাঁও পিবিআই কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বিজিআইয়ের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক এনায়েত হোসেন মান্নান জানান, গত 14 ফেব্রুয়ারি অজ্ঞাতনামা এক নারী মাসিক 5,000 টাকা বেতনে গৃহকর্মী হিসেবে কাজ নেন। কাজ নেয়া বাসার কেয়ারটেকারের কাছে নিজের নাম মমতাজ এবং বাসার সদস্যদের কাছে মারুফা বলে পরিচয় দেন তিনি। পরে কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে বৃদ্ধ দম্পতিকে অচেতন করে। তবে অতিরিক্ত মাত্রায় ওষুধ প্রয়োগে গৃহকর্ত্রী আয়েশা আক্তারের মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ। ওই বাসার এক কক্ষ থেকে 5 ভরি 10 আনা ওজনের স্বর্ণালংকার, অপর কক্ষ থেকে 6 ভরি স্বর্ণালংকার এবং আলমারি থেকে নগদ 1 লাখ টাকা চুরি করে বিলকিস। পরে নিহত গৃহকর্ত্রীর ছেলে বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। পানির সাথে সে এই ট্যাবলেট গলিয়ে 10টা ট্যাবলেট গলিয়ে সেইগুলোকে গৃহকর্ত্রী এবং তার হাজবেন্ডকে খাইয়েছে। তদন্তের মাধ্যমে জানতে পেরেছি এই গৃহকর্মীর বিরুদ্ধে আরও 5টা সেম ধরনের মামলা রয়েছে বিভিন্ন থানাতে। এখন পর্যন্ত তদন্তে যতটুকু পেয়েছি সেটা চুরি ছিল তার উদ্দেশ্য। এবারে আরএফএল ওয়ারড্রপ ঈদ বাজার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমে উঠতে শুরু করেছে কেনাকাটা। বিপণী বিতানে শিশু ও নারীদের সমাগমে খুশি বিক্রেতারা। চলতি বছর রমজানের শুরু থেকেই ক্রেতাদের সরব উপস্থিতি থাকলেও সময়ের সাথে সাথে আরও বাড়ার প্রত্যাশা ব্যবসায়ী ও নতুন উদ্যোক্তাদের। পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে জমে উঠতে শুরু করেছে রাজধানীর শপিং মলগুলো। কসমেটিক্স ও অলংকার সহ শিশু ও নারীদের কেনাকাটায় রোজার শুরুর মূল আকর্ষণ। মার্কেটে ক্রেতাদের উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেছেন বিক্রেতারা। রোজার শুরু থেকেই ক্রেতাদের পদচারণায় নতুন উদ্যোক্তাদের পাশাপাশি পুরনো ব্যবসায়ীরাও বেচা বিক্রি নিয়ে বেশ সন্তুষ্ট প্রকাশ করেন। এই 15-20 দিন আগে থেকে আমাদের সেল ভালো শুরু হয়ে গেছে। এখন আগের থেকে অনেক কালেকশন ভালো আমাদের, আর বেচা বিক্রিও ভালো, কাস্টমারের কমতি নাই। নির্বাচনের আগে কয়েকদিন খারাপ ছিল বাজারে, এখন আশা করি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, আগামীতে আরও ভালো হবে। তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কি মার্কেটের নতুন উদ্যোক্তা। ক্রেতারা বলেন শুরুতে ঈদ উপহার ও ছোট শিশু কিশোরদের প্রয়োজনীয় সামগ্রী কিনেছেন। নিজেদের কেনাকাটার পর্বটা রোজার মাঝামাঝিতে শুরু করার কথা জানান তারা। ঈদ ছাড়া যা দাম থাকে এর ডাবল দাম করছে। পরিবারের আত্মীয় স্বজনের জন্য কিনেছি, এখনো নিজের জন্য কিছু কেনা হয় নাই। কিছুটা না অনেকটা বেশি চায়, আবার কিছু ক্ষেত্রে ঠিক আছে, মানে একটু কমায় রাখলে ভালো হয়, তাহলে সবার ক্ষেত্রে সুবিধা হয়। আজকে আসছিলাম ফ্যামিলির জন্য কেনার জন্য, তো ফ্যামিলির শপিং শেষ, এখন আছে আমার ম্যাডামের একটা ড্রেসের জন্য আসছি। দাম নিয়ে ক্রেতাদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। ঈদ আনন্দকে সামনে রেখে দরদাম করেই পছন্দের পণ্য কিনছেন তারা। বিপরীতে ব্যবসায়ীরা বলছেন ভারতীয় বর্ডার বন্ধ থাকায় দাম কিছুটা বাড়তি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান নিহত যুবকের নাম আলমগীর হোসেন। তিনি দীর্ঘদিন দুবাইতে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে আসেন তিনি। আলমগীরের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, একটি বৈদ্যুতিক মিটার যৌথভাবে ব্যবহার করে আসছিলেন আলমগীর ও তার বড় ভাই খোরশেদ আলম। বিদ্যুৎ বিলের টাকা দুজন ভাগাভাগি করে পরিশোধ করতেন। চলতি মাসের বিদ্যুৎ বিল পরিশোধের সময় আলমগীর ৫ টাকা কম দিয়েছেন বলে অভিযোগ তোলেন তার বড় ভাই খোরশেদ। গতকাল সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আলমগীরকে মারধর করেন খোরশেদ ও তার কয়েকজন সঙ্গী। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রমজান এলেই সিলেটে হজরত শাহজালাল মাজারে দেখা যায় ভিন্ন এক দৃশ্য। ধনী গরিব সবাই বসেন এক কাতারে, খান একই খাবার। ৭০০ বছরের বেশি সময় ধরে চলে আসছে মুসাফিরদের জন্য এমন আয়োজন। সারা বছর ভক্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে পূর্ণভূমি হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার। রমজানে গণ ইফতারকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণে দেখা দেয় অন্যরকম এক পরিবেশ। দুপুর গড়াতেই লঙ্গরখানায় শুরু হয় রান্না। বড় হাঁড়িতে ভুনা ও পাতলা খিচুড়ি, সঙ্গে ঐতিহ্যবাহী আখনি, খেজুর, ছোলা, পেঁয়াজও থাকে। ইফতারের আগে সারি সারি বসেন নানা শ্রেণী পেশার মানুষ। সাইরেন বাজতেই একসঙ্গে শুরু করেন ইফতার। ভক্তদের মতে মাজারে ইফতার করা শুধু পেটের ক্ষুধা মেটানো নয়, বরং আত্মিক প্রশান্তিও। আল্লাহর রহমত ও বরকত লাভের আশায় অনেকে পবিত্র এই স্থানে ইফতার করে থাকেন। এই যে খাঙ্গাল মিসকিনরা আছে ভাইগণ, এরা খুব একটা শান্তি পায়। এখানে সবাই সমান, ধনী নাই, গরিব নাই, কারো হিংসা নাই, দেশ নাই। আল্লাহ সান্ত্বনা দিলে খাইলাম, ইফতার করলাম, খুব সুন্দর লাগে। আল্লাহ রলির জায়গা আমাদের কাছে খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। ইফতারের যে আইটেমগুলো সাধারণত আমাদের দেশে প্রচলন আছে সেগুলোই দেওয়ার চেষ্টা করা হয়। এই ধারা জানাতে সবসময় জারি থাকে, ঠিক থাকে। মাজার কর্তৃপক্ষ জানায় ৭০০ বছরের বেশি সময় ধরে চলে আসছে এই ব্যবস্থা। বংশ পরম্পরায় মোতা আলী পরিবারের তত্ত্বাবধানে পরিচালিত হয় লঙ্গরখানা। এখানে প্রতিদিন অন্তত ৫০০ মানুষ ইফতার ও সেহরিতে অংশ নেন। ইফতারে যে লোকজন আসেন অনেক সময় ৫০০-র উপরে হয়ে যায়। আমরা সবাইকে একই কাতারে আমরা ইফতার করাই। আমরা তখন আর দেখি না কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা মনে করি সবাই জালালের মেহমান, এই হিসেবে আমরা তাদেরকে আপ্যায়ন করি। ধনী গরিব ভেদাভেদ ভুলে এক কাতারে বসা এ যেন অন্যরকম এক মিলন মেলা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গত মাসের প্রাণঘাতী দাঙ্গা ও দমনপীড়নের পর আবারও বড় পরিসরে সরকার বিরোধী বিক্ষোভে নেমেছে ইরানের শিক্ষার্থীরা। শনিবার রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন করে আন্দোলন করছে তারা। এতে করে যুক্তরাষ্ট্রের সাথে চরম উত্তেজনার মধ্যেই দেশটিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, তেহরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্যাম্পাসে শত শত শিক্ষার্থী মিছিল করেছেন। সেখানে সরকারপন্থী সমাবেশকারীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। তেহরানের আরেকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। একই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। জানুয়ারি মাসে দেশজুড়ে গণবিক্ষোভে নিহত হাজারো মানুষের স্মরণে এসব কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বিশ্বের সব দেশের ওপর আরোপ করা অস্থায়ী পারস্পরিক শুল্ক 10% থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই শুল্ক আগামী 5 মাস পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত বছর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিল করে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তিনি বিশ্বের সব দেশের আমদানি পণ্যে নতুন করে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন। এরপর আরও কয়েক ঘন্টা পর শুল্ক বাড়িয়ে 15% করেন ট্রাম্প। নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প জানান, শনিবার থেকেই বিশ্বের সব দেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা 10% আমদানি শুল্ক বাড়িয়ে 15% করা হয়েছে। অনেক দেশ বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছিল এবং এর কোনো বিচারও হচ্ছিল না বলে অভিযোগ করেন তিনি। আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত 17 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে 11 জনই শিশু।
তালেবান কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা জানায়, স্থানীয় সময় রোববার ভোরে আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার ও সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তান। পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা চালানো হয় এবং নানগারহার প্রদেশে এক কৃষকের বাড়িতে বিমান হামলা হয়। তালেবান প্রশাসনের দাবি, হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে তালেবান সরকার। এক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উপযুক্ত সময়ে যথাযথ ও পরিমিত জবাব দেয়া হবে। সম্প্রতি পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের সীমান্তবর্তী 7টি সন্ত্রাসী শিবিরে হামলা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। রোববার বিসিবি সূত্রে জানা যায়, 2024 সালের ফেব্রুয়ারি থেকে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। চলতি মাসের 28 তারিখ জাতীয় দলে তার 2 বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। বিসিবি তাকে রাখতে চাইলেও ব্যক্তিগত কারণে আর দায়িত্বে থাকতে আগ্রহী নন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। দীপ্ত সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের নির্বাচন 14 এপ্রিলের আগেই জানালো নির্বাচন কমিশন। ইরানে আবারও সরকার বিরোধী বিক্ষোভ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।